2026-এ অনুষ্ঠিত হতে যাওয়া আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হলো। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে অঙ্গনা শব্দটির অর্থ কী? উত্তর হবে অঙ্গনা শব্দটির অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। দুয়ের প্রশ্ন আইসিডিএস শব্দটির অর্থ কী? উত্তর হবে আইসিডিএস, এটা আয় হবে, ঠিক আছে। আইসিডিএস শব্দটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এর সংক্ষিপ্ত রূপ। এরপরে প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? উত্তর হবে যে সমস্ত স্ত্রীলোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন? উত্তর হবে রাজ্যের নারী ও শিশু বিকাশ দপ্তর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউর জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন? উত্তর হবে প্রতিটি গ্রামের পঞ্চায়েতকে সেই গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হয়। গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই হলো পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আইসিডিএস এর কি সম্পর্ক? উত্তর হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা আইসিডিএস এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য কি কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে দেখো আইসিডিএস এর অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এখানে শুধু সার্ভিস হবে না, সার্ভিসেস হবে, ঠিক আছে। কেন্দ্রীয় সরকার পরিচালিত এটি একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্যগুলি হল ক 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা, শিশুর মানসিক শারীরিক বিকাশ বুনিয়াদকে দৃঢ় করা। এই পয়েন্টটাকে আরও সুন্দর করে লিখতে গেলে তোমরা বলতে পারো শিশুর 5টি বিকাশ অর্থাৎ মানসিক, শারীরিক, বৌদ্ধিক, নান্দনিক সমস্ত এই 5টা বিকাশকেই দৃঢ় করা। শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে তার মাকে গভীরভাবে সচেতন করে তোলা। এবং ঘ শিশু মৃত্যু, শিশু রোগ ও অপুষ্টি হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিতকে আরও মজবুত করে তোলা। এখানে আরও একটা পয়েন্ট অ্যাড করতে পারো যে কিশোরী মেয়েদের মানসিকভাবে তাদেরকে পাশে থাকা বা তাদেরকে সাহায্য করা। নেক্সট দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয়? উত্তর হবে প্রসূতি নারী, গর্ভবতী মা, 6 মাস থেকে 6 বছরের শিশু এবং 14 থেকে 45 বছর বয়স পর্যন্ত অন্যান্য সব মহিলা। এই যে এটা। নেক্সট আছে দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি? উত্তর হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয়, যেমন গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা, প্রতিষেধক টিকা দেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত বিশেষ পরামর্শ দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা প্রধান কাজ। এই বানানটা ভুল আছে, একটু দেখে নিও। এছাড়া কর্মীরা প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকেন। গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের আর একটা প্রধান কাজ। নেক্সট প্রশ্ন আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন? উত্তর হবে আমাদের দেশে বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যের অভাব, 2 প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল নয়, 3 শিশুকে বুকের দুধ না দেওয়া, শিশু স্বাস্থ্য ও সুস্থতা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক সেগুলি সময়মতো না দেওয়া, প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকদের অনভিজ্ঞতা ইত্যাদি। আর একটা কথা আমরা এখানে অ্যাড করতে পারি, যেটা আমি ইচ্ছা করে অ্যাড করিনি, জাস্ট আলোচনা করে দিচ্ছি।
সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটা কিন্তু বড় কারণ আমাদের দেশে শিশু মৃত্যুর হারের জন্য। তার কারণ হচ্ছে, এটা জেনে রাখো এমনি, দেখো বাল্যবিবাহতে কিন্তু আমি যদি বীরভূমের কথা বলি তাহলে কিন্তু বীরভূমে 100টা যদি বিয়ে হয় এখন বর্তমানে 100টা বিয়ের মধ্যে প্রায় 52টা বিয়ে, মানে 52% বিয়ে হচ্ছে বাল্যবিবাহ। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে বাল্যবিবাহ হারটা কোথায় গিয়েছে। এবার বাল্যবিবাহ মানে হচ্ছে কিন্তু আর্লি ম্যারেজ ইজুকাল টু আর্লি প্রেগনেন্সি, আর আর্লি প্রেগনেন্সি মানেই শিশু মৃত্যুর হার বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে অপুষ্টিজনিত শিশুর হারও বাড়বে। তাই তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এই পয়েন্টটা অ্যাড করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যালোরি কি। উত্তর হবে দেখো, ক্যালোরি হলো শক্তি পরিমাপের একটি একক বা মাপ। সহজ ভাষায় 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপশক্তি প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে কিলো ক্যালোরি কি। উত্তর হবে 1000 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস উদ্বুদ্ধ উষ্ণতা, এটা উষ্ণতা হবে, উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কিলো ক্যালোরি বলে। নেক্সট প্রশ্ন, খাদ্যবস্তুর তাপমূল্য বা ক্যালোরি মূল্য নির্ণায়ক যন্ত্রটির নাম কি। উত্তর হবে খাদ্যবস্তুর তাপন মূল্য নির্ণায়ক যন্ত্রটির নাম হলো বম ক্যালোরিমিটার। পরের প্রশ্ন, প্রাণী দেহে বিপাকীয় শক্তি প্রধানত কোন পদার্থে অবস্থান করে। উত্তর হবে প্রাণী দেহে বিপাকীয় শক্তি প্রধানত এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেটে অবস্থান করে। এটি কোষের শক্তি মুদ্রা নামে পরিচিত। এরপরে প্রশ্ন, মৌল বিপাক হার বা বিএমআর বলতে কি বোঝো। মৌল বিপাক হার হলো সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আপনার শরীরের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তির পরিমাপ। এটি আপনার শরীরের অভ্যন্তরীণ কাজ যেমন নিঃশ্বাস নেওয়া, রক্ত চলাচল, কোষ তৈরি এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য খরচ হওয়া ক্যালোরি মাপে। এবার সহজ কথায় এখানে বোঝানোর জন্য তোমাদেরকে এই উদাহরণটা দেওয়া হয়েছে। দেখো, সারাদিন বিছানায় শুয়ে থাকলেও আপনার শরীরের ইঞ্জিন চালু থাকতে বা চালু রাখতে যে পরিমাণ শক্তি বা ক্যালোরি প্রয়োজন হয় সেটাই হলো বিএমআর। নেক্সট আছে দেখো, বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি কি কি। উত্তর হবে বয়স, লিঙ্গ, দেহতলের ক্ষেত্রফল, খাদ্য, হরমোন, জলবায়ু, গর্ভাবস্থা, ঔষধ, ধূমপান, ঘুমানো, রোগ সংক্রমণ ইত্যাদি। প্রাপ্তবয়স্ক সুস্থ মহিলাদের ক্ষেত্রে বিএমআর এর মান 37 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টায়। প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষদের ক্ষেত্রে বিএমআর এর মান 40 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টায়। ঠিক আছে, এরপরে দেখো এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন কি। উত্তর হবে শক্তি উৎপাদনকারী খাদ্যবস্তু যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট গ্রহণের পর শরীরে বিপাক ক্রিয়া বেড়ে যায় এবং তাপ উৎপাদনও বেড়ে যায়, অর্থাৎ উদ্দীপক ধর্মী ক্রিয়া ফলে মৌল বিপাকের ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয় তাকে এসডিএ বলে। তবে এই তাপ দেহের কোনো কাজে আসে না, তাই একে বর্জ্য তাপ বলা হয়। নেক্সট প্রশ্ন, মানুষের বর্ধনশীল অবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায় কেন। উত্তর হবে দেখো, বর্ধনশীল অবস্থা অর্থাৎ শিশু ও কিশোর অবস্থায় শক্তির চাহিদা বয়স্ক ব্যক্তি অপেক্ষা অধিক হওয়ার কারণ এই সময়কালে পেশি ও অস্থির বৃদ্ধি দ্রুত চলতে থাকে এবং প্রোটিন সংশ্লেষের হার অধিক হয়। এছাড়া শোষণ হার ও হৃদস্পন্দন হয় দ্রুত হওয়ার জন্য শক্তির চাহিদা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, গর্ভাবস্থায় মহিলাদের শক্তির চাহিদা বাড়ে কেন। উত্তর হবে গর্ভাবস্থায় শক্তির চাহিদা বাড়ার প্রধান কারণগুলি হলো শিশুর বৃদ্ধি, গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ ও হাড়ের গঠন, 2 হচ্ছে নতুন অঙ্গ তৈরি, প্লাসেন্টা বা অমরা বা বাড়তি জরায়ুর কলার বিকাশ, রক্তের পরিমাপ বৃদ্ধি, শরীরে প্রায় 50% রক্ত বেড়ে যাওয়া এবং হৃৎপিণ্ডের বাড়তি কাজ। এরপর হচ্ছে উচ্চ বিপাক হার, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে বিশ্রামের সময়ও বেশি ক্যালোরি খরচা হয়, বাড়তি ওজন বহন, শিশুর ওজনের কারণে হাঁটা চলায় বেশি শক্তি লাগে। এরপরে প্রশ্ন, দুগ্ধ প্রদানকারী মায়ের শক্তির চাহিদা অধিক হওয়ার কারণ কি। উত্তর হবে দুগ্ধ প্রদানকারী মায়ের শক্তির চাহিদা অধিক হওয়ার কারণ হলো নবজাতকের প্রধান পরিপোষক হলো মাতৃদুগ্ধ। সন্তানকে সঠিক মাত্রায়
মাতৃদুগ্ধ সরবরাহ করার জন্য মায়ের অধিক ক্যালোরির প্রয়োজন হয়। দুগ্ধ প্রদানকারী মায়ের নিজের শরীরের স্বাভাবিক চাহিদা পূরণের জন্য অধিক শক্তির প্রয়োজন। 3 নাম্বার, দুগ্ধ উৎপাদনকালে মাতৃদেহে অধিক শক্তির প্রয়োজন হয়। 4, দুগ্ধ প্রদানকারী মায়ের প্রথম 6 মাস স্বাভাবিক মহিলা অপেক্ষা প্রতিদিন প্রায় 550 কিলোক্যালোরি অধিক শক্তির প্রয়োজন হয়ে পড়ে। 23 নম্বর প্রশ্ন আছে, দেখো গর্ভাবস্থায় মহিলাদের সমস্যাগুলি উল্লেখ করো। প্রথম পয়েন্ট, গর্ভাবস্থার প্রায় 20 সপ্তাহ পর উচ্চ রক্তচাপজনিত সমস্যা যেমন ট্রক্সেমিয়া এবং ইক্লাম্পসিয়া লক্ষ্য করা যায়। টক্সেমিয়ার কারণে গর্ভবতী মা ও শিশু উভয়ের মৃত্যু ঘটে। 2 নম্বর আছে, দেখো গর্ভবতী মায়েদের নানা ধরনের অ্যানিমিয়া বা রক্তাল্পতা লক্ষ্য করা যায়, যেমন লোহের অভাব ঘটিত অ্যানিমিয়া, হিমোরেজিক অ্যানিমিয়া, ভিটামিন B1 ও ফলিক অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মর্নিং সিকনেস, গর্ভাবস্থায় প্রথম দিকে সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব বা বমি হয়, হাত পা ফুলে যায়। এই সমস্ত রোগগুলো কিন্তু বা অসুবিধাগুলো কিন্তু আমাদের গর্ভাবস্থায় মহিলাদের দেখা যায়। তো এই ছিল আমাদের আজকে প্রথম ক্লাস বা প্রথম ভিডিও বলতে পারো, ক্লাস না বলে এটা একটা ইনফরমেশন শেয়ার বলতে পারো। তো প্রথম ইনফরমেশন শেয়ার তোমাদের সঙ্গে। এরপর কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বা সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদেরকে আমি ইনফরমেশনগুলো প্রোভাইড করতে থাকবো। সেই ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।